এখন সেম এই জিনিসটা আপনি দেখতে পাবেন, মানে প্রায় সেম, আপনি এসেন্সের দিক থেকে সেম একটা জিনিস দেখতে পাবেন ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। আমাদেরকে 3 দিক থেকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখা হবে, এবং তারপর আমাদের বুকের ওপর দিয়ে ট্রেন তারা নিতে চাইবে, মানে তাদের ট্রানজিট তাদের লাগবে, এবং এখানে এমন একটা শক্তিকে তারা বসিয়ে রেখেছিল এতদিন, যে শক্তিটার পতন ঘটাতেই এই সিজোফ্রেনিক রিয়াকশন। এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা এখন মনে করছে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশকে তার সিকিউরিটি কনসার্ন মনে করে, মানে ইন্ডিয়া মনে করে যে বাংলাদেশ হচ্ছে তার জন্য একটা নিরাপত্তা উদ্বেগ, কারণ একটা লার্জলি একটা মুসলিম পপুলেশন, এবং মুসলিম পপুলেশন মানেই হচ্ছে এটা প্রিসাপোজ তারা করে যে তারা এসেনশিয়ালি টেরোরিস্ট অথবা পোটেনশিয়ালি টেরোরিস্ট, এবং তারা হচ্ছে ইন্ট্রুডার। দেখবেন যে বারবার তারা বাংলাদেশি খেদাও এগুলো বলতে থাকে। তো এই দুটো দৃষ্টিভঙ্গি থেকে তারা যদি বাংলাদেশকে দেখে, তাহলে আপনি যদি 47 খেয়াল করেন যে 47 সালে এখানে কি ঘটেছে, 47 সালে কিন্তু তারা আমাদেরকে ভারতের অংশ করতে চায় নাই, এবং আমাদের এখানে অনেকেই মনে করেন যে ইন্ডিয়া সুযোগ পেলেই বোধহয় আমাদেরকে সিকিম বানিয়ে ফেলবে। ইটস নট ট্রু, এটা কখনোই হবে না। কারণ কেন 18 কোটি মানুষের বার্ডেন ইন্ডিয়া নিতে যাবে? তার জন্য আরেকটা ভালো মডেল হচ্ছে যে এখানেই এমন একটা শক্তি সে বসিয়ে রাখবে যে তার হয়ে এই নিরাপত্তা উদ্বেগটা দূর করবে, এবং সেটাই হচ্ছে আওয়ামী লীগ ছিল সেই শক্তি, যারা মূলত এই জিওগ্রাফি নিয়ন্ত্রণটা, কার্যকর নিয়ন্ত্রণটা ইন্ডিয়ার কাছে রাখবে। কিন্তু এই যে পপুলেশন ডেমোগ্রাফি, এটার দায়ভার তো ইন্ডিয়াকে নিতে হচ্ছে না। আমরা দাবি তুলে দেখতে পারি যে আমরা ইন্ডিয়ার অংশ হতে চাই, ইন্ডিয়া কিন্তু কোনোদিন আমাদেরকে নেবে না, তার অংশ করবে না, কারণ এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু সে এইভাবে রাখবে যেভাবে এখন, মানে এতদিন ছিল যে আওয়ামী লীগের মতো একটা শক্তি এখানে থাকবে, তার হয়ে নিরাপত্তা উদ্বেগ দেখবে। এবং এখন কিন্তু এগুলো পরবর্তীতে কিন্তু বের হচ্ছে যে অনেকগুলো গ্রুপের সাথে ইন্ডিয়া কিভাবে জড়িত, বা ইন্ডিয়ার বিভিন্ন ইন্টেলিজেন্স বা বিভিন্ন বাহিনী কিভাবে এখানে জড়িত ছিল। সুতরাং এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়া আমাদের নিয়ে ইন্ডিয়ার বা বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার ক্রাইসিসটা ইজ ভেরি রিয়েল। ক্রাইসিসটা হচ্ছে যে এরকম একটা মুসলিম পপুলেশন, মানে লার্জলি মুসলিম পপুলেশন কে সে তার অংশ করবে না, কারণ অলরেডি সে কাশ্মীর নিয়ে যথেষ্ট পরিমাণ বিপদে আছে। আবার এইটাকে একটা স্বাধীন রাষ্ট্র, মানে সত্যিকার একটা স্বাধীন রাষ্ট্র বলতে যেটা বোঝায়, এটাও সে হতে দিতে চায় না। হতে দিলে কি হবে, মানে এই জিনিসটা বাংলাদেশের মেইন স্ট্রিম বুদ্ধিজীবীদের মধ্যে আহমদ সাবা ধরতে পেরেছিলেন বলে আমার ধারণা, যে তিনি বলেছিলেন যে এই যে বাংলাদেশ, এটা আসলে প্রচলিত ধারণা হচ্ছে যে এটা 2 নেশন থিওরিকে নাকচ করেছে। আসলে কিন্তু এটা 2 নেশন থিওরির পাশাপাশি 1 নেশন থিওরিকেও নাকচ করেছে, অর্থাৎ এই পুরো ভারতবর্ষ হিন্দু নেশন, এই ধারণাটা কিন্তু নাকচ করেছে বাংলাদেশ। মানে খোদ বাংলাদেশের এক্সিস্টেন্স একই সাথে 2 নেশন থিওরি এবং 1 নেশন থিওরিকে নাকচ করে। তো এই বাংলাদেশটাকে আহমদ সাফার মতে যে এটা ছিল, মানে এটা হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ায় যত নিপীড়িত জনগোষ্ঠী আছে, বিশেষত ভারতবর্ষে যত নিপীড়িত জনগোষ্ঠী আছে, তাদের মুক্তির ধারাবাহিকতা হিসেবে উনি বলছিলেন। আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে ইন্ডিয়া বা দিল্লির দাবি হচ্ছে যে ইন্ডিয়া একটা পপুলেশন, একটা পিপল, দ্যাট ইজ হিন্দু পিপল। কিন্তু আসলে কিন্তু ইন্ডিয়া একটা পিপল নাই, ইন্ডিয়া অনেকগুলো পিপলের একটা ফেডারেশন মাত্র। এই জন্য অনেকে এখন আজকাল বলছেন যে এটা হচ্ছে পিপলস ফেডারেশন। আপনি যদি পিপলস ফেডারেশনের জায়গা থেকে ইন্ডিয়াকে দেখেন, তাহলে বাংলাদেশ কিন্তু একটা মডেল হিসেবে সার্ভ করে। এইটাতে উদাহরণ হবে, মানে দক্ষিণ এশিয়ার, মানে ভারতের অন্যান্য জনগোষ্ঠী, নিপীড়িত জনগোষ্ঠীর পাঞ্জাবের কাছে, 7 সিস্টার্সের কাছে একটা উদাহরণ হবে যে বাংলাদেশ যদি টিকে থাকতে পারে, বাংলাদেশ যদি অস্তিত্বশীল থাকতে পারে, ওয়াই নট আস, আমরাও তো পাবো। তখন তাদের মধ্যে এই স্পৃহাটা তৈরি হবে। একেবারে আমি বলছি যে স্বাধীনতার স্পৃহা তৈরি হবে, কিন্তু তারা তাদের কনস্টিটিউশনের ভেতরে ফেডারেল কাঠামোর মধ্যে আরো যত স্বায়ত্তশাসন দরকার সেটা অর্জন করতে পারবে। মানে তারা প্রকৃত অর্থে ফেডারেল কাঠামোর মধ্যে স্টেট বলতে যা বোঝায় সেটা তারা হতে পারবে। এখন কিন্তু সেটা না, মানে যদিও ইন্ডিয়ার ব্যাপারে প্রচারণা হচ্ছে ইন্ডিয়া একটা ফেডারেল স্টেট, এটা কিন্তু একেবারেই সত্য না। এটা তখন হতে পারবে। আপনি খেয়াল করবেন, এটা 2022 বা 23 সালে মিজোরামের এক বিদ্রোহী নেতা একটা সাক্ষাৎকারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, বাংলাদেশের প্রথম আলোতে ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করার বাধ্যবাধকতা আমাদের আছে। সো এই যে ফেডারেল একটা পিপলস ফেডারেশন যদি ইন্ডিয়া হয়, এবং এই অঞ্চলগুলো যদি নিজেদের মতো ওই ইন্ডিয়ার মধ্যে থেকেই যদি আপনার সাথে কালচারালি এবং ইকোনমিক্যালি, এবং আপনি দেখতেছেন আমি খুব অবাক হলাম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই সম্প্রতি ডিসি সম্মেলনে কিন্তু এই ধরনের একটা কথাই বললেন, সে ঠিক আছে যে আমাদের আসলে সাউথ ইস্টের সাথে, অর্থাৎ তিনি 7 সিস্টার্স কথা বুঝিয়েছেন, তিনি নেপালের কথা বুঝিয়েছেন, যে এদের সাথে আমাদের আরো ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারবে। কিন্তু এটা যে এখন হতে পারছে না, এর প্রধান বাধা কিন্তু দিল্লি। এবং এই দিল্লি মানে তার প্রধান ভয়টাই হচ্ছে যে 7 সিস্টার্স, মানে একটা প্রচারণা হচ্ছে যে ওই যে এখানে একটা মানে খুব কাঁচা একটা প্রচারণা আছে যে আমরা সবাই বাবর হব। কিন্তু আমি মনে করি যে আমরা সবাই বাবর হব ধরনের স্লোগান দিয়ে আমরা এই পরিস্থিতি ডিল করতে পারবো না। এটা একটা খুব হঠকারী ব্যাপার। আপনি এটা করতে গেলে প্রথমত ইন্ডিয়ার ব্যাপারে আমাদের যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার যে এই ম্যাপটা এখানে আছে, এটা থাকবে, এটাকে আপনি ওয়াইপ আউট করতে পারবেন না। করতে গেলে আপনি অন্য বিপদে করতে পারবেন, আপনার এখানে ফেনি আছে, মানে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। সুতরাং আমাদের এই ধরনের মানে আমরা সবাই বাবর হব টাইপের রাজনীতিতে না গিয়ে আমাদের বড় উচিত
যে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের কিন্তু সংগ্রাম আছে দিল্লির বিরুদ্ধে। এই সংগ্রামটাকে অ্যাকনলেজ করেছেন ডক্টর ইউনূস। মানে আমি অ্যাপ্রিশিয়েট করি তার এই ইনসাইটটাকে। তিনি বলেছেন যে ওরা ইন্ডিয়ার মধ্যেই থাকবে, কিন্তু সেটা আমার সাথে স্বাধীন সম্পর্ক করতে পারবে। মানে ট্রাম্পের আদেশ কিন্তু ক্যালিফোর্নিয়ার মেয়র নাকচ বলে যে আমি এটা মানবো না, এরকম বলতে পারে, আমেরিকার রাষ্ট্রের অংশ হয়ে পারে। এটা ইন্ডিয়া এখন সম্ভব না, কিন্তু এটা সম্ভব যদি ইন্ডিয়ার মধ্যে ওই সংগ্রামটাকে আমরা, মানে তাদের সংগ্রামটা তারাই করবে, যেখানে আমাদেরই আমরা ঘর পৌঁছাতে পারি নাই, আমরা যদি আরেকজনকে আমরা সবাই বাবু বাবু করতে থাকি আমরা সেটা পারবো না। সুতরাং এই জায়গা থেকে সেভেন সিস্টার্স সহ এই আরব অঞ্চলে, এবং এখানে আরাকান আরেকটা নতুন সম্ভাবনা হিসেবে আমাদের জন্য হাজির হচ্ছে, মানে আরেকটা রাষ্ট্র এখানে হতে পারে বা হবে, এরকম নানা ধরনের আলামত এখানে দেখা যাচ্ছে। এই রাষ্ট্রগুলোর বা এই অঞ্চলগুলোর স্বাধীন নেতায় পরিণত হবে ঢাকা, যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি, মানে হটকারিতা বাদ দিয়ে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি। সেখানে এই যে আমরা যে রাজপথে যে স্লোগান দিই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা কিন্তু শুধু দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার ব্যাপার না, এটা তো আছেই। পাশাপাশি ঢাকা যে এই অঞ্চলের লিডার হবে, এটারও একটা ইঙ্গিত বা ইশতেহার কিন্তু এই কথাটার মধ্যে আছে। তো এইখান থেকে যদি আমরা এটাকে বুঝতে পারি এবং এটাকে নাট্য করতে পারি, এবং আমাদের জন্য আমাদের উপর যেটা কথা আমি বলছিলাম ইসরায়েল প্যালেস্টাইন প্রসঙ্গে, একটা কন্টেইনমেন্ট পলিসি ইন্ডিয়াটা চাপিয়ে দিতে চায়, এবং সেটা যখন হাত থেকে এই গ্রিপটা চলে গেল এবং চলে যাওয়ার কারণেই তার এরকম সিজোফ্রেনিক আচরণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই প্যালেস্টাইন মডেলটা এখানে সে, বা ওয়েস্ট ব্যাংক, বা আরো বিশেষভাবে বলে ওয়েস্ট ব্যাংক মডেল সে চাপিয়ে দিতে চায়। এর বিপরীতে আমাদের কাজ হচ্ছে একটা বাংলাদেশ মডেল হাজির করা। ইন্ডিয়ার আরেকটা জিনিস আমি একটু বলতে চাইবো, যে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে সবসময় সেকুলার বনাম ইসলাম এই বিভাজনটা রাখা, এবং তারা পোস্ট জুলাই এই চেষ্টাটা করে যাচ্ছে নানাভাবে। আপনারা নিশ্চয়ই ইঙ্গিত টের পাচ্ছেন যে তারা এখনো চেষ্টা করছে রাজনৈতিক পরিসরে কোনো একটা দল বা একটা ব্লককে, ওই যে বাংলাদেশের যে আরোপিত যে সেকুলারিজম, সেই সেকুলার বানানো, আর বাকি সবাইকে বানানো। যেমন আপনি দেখবেন পত্রিকাগুলো নিউজ হয় এরকম, অমুক বিষয়ে বিএনপি এটা চায় না, ছাত্ররা এবং জামাতরা এটা চায়, মানে এই হচ্ছে ফ্রেমিং। আপনাদের মনে থাকবে এতদিন পর্যন্ত ফ্রেমিংটা ছিল আওয়ামী লীগ আর ওদিকে বিএনপি হাইফেন জামাত। এখন কিন্তু তারা একটা চেষ্টা করবে বিএনপি আর ওদিকে ছাত্র হাইফেন জামাত।